সম্প্রতি চীন সফরের বিষয় নিয়ে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান যে চীন সফর করলেন সেই বিষয় নিয়ে অনেকেই আমাকে প্রশ্ন করেছে, বিল্লাহ ভাই এ বিষয়ে তো কিছু বললেন না। তো যার জন্য আমি এই বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি। আমার এই চ্যানেলটি যদি কারো ভালো লেগে থাকে, পাশে থাকতে চান, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন, এই অনুরোধ রইল। চীন সফরকে সামনে রেখে আমার খুব এই সরকার যেহেতু উল্লেখ করেছে যে প্রেসিডেন্ট জিয়া খালেদা জিয়ার স্মৃতিকে চীন সরকার খুব গুরুত্ব সহকারে দেখেছে এবং বারবার সেই স্মৃতিকেই তারা উচ্চারণ করেছে। তাহলে সেই সরকারেরই ধারাবাহিক এই তারেক রহমানের সরকার। আমার খুব বলতে ইচ্ছা করে, বা বাঙালিরা জানে যে একদা ভারত সফরে আমাদের প্রয়াত বেগম খালেদা জিয়া গিয়েছিলেন। ওনাকে ফিরে আসার পরে প্রশ্ন করা হয়েছিল যে পানি বন্টন নিয়ে কোনো কথা বলেছেন কি না। উনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছিলেন, আমি ভুলে গিয়েছি। এটা এক ধরনের মহত্ব আমি মনে করি স্বীকার করাটা। কারণ উনি যদি নিয়ে বিনিয়ে অন্য কথা বলতে যেতেন, যত বলতেন ততই উনার সীমাবদ্ধতা এবং কূটনৈতিক চালে উনি হেরে গেছেন, এটা প্রমাণিত হতেই থাকতো। তো পাশ কাটিয়ে যাওয়ার চেয়ে উনি খুব ভালো উত্তর দিয়েছে। আমি এই উত্তরের জন্য তাকে ধন্যবাদ জানাই। যদিও বাংলাদেশ এটা ভালো চোখে দেখে না, আজও দেখবে না, ভবিষ্যতেও দেখবে না। একটি রাষ্ট্রের সরকার প্রধান ইচ্ছা করলেই অনেক কিছু ভুলে যেতে পারেন না। বর্তমান সরকার যে চীনে গেলেন, খুব দৃঢ়তার সাথে বলছেন, আমরা ভিক্ষা আনতে যাইনি, আমরা ভিক্ষা দিয়ে এসেছি। অনেকে যেহেতু দান একটু উত্তম, বেহেশতে যাওয়ার, স্বর্গে যাওয়ার একটা ব্যবস্থা, সেই হিসেবে হয়তো বর্তমান সরকার বাংলাদেশের সমস্ত মানুষকে স্বর্গে যাওয়ার যে সুযোগটা, টিকিটটা কেটে দিয়ে এসেছে। কোথায় কোথায় আমরা দেখি যে বর্তমান সরকারের যারা সহযোগী আছে তারা শুধু বেহেশতের টিকিট দিচ্ছেন। সেই হিসেবে হয়তো দান করে এসেছেন আমাদের দেশটাকে। এটা একটা ভালো পদ্ধতি। আমরা যতটুকু দেখলাম, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান চিবিয়ে চিবিয়ে হেসে হেসে তাদের মহত্ব প্রচার করার চেষ্টা করছিল। কিন্তু চীনে যে মূলত কি করেছেন, প্রতিরক্ষা করিডোরের প্রস্তাব তারা দিয়েছে, ওনারা বিবেচনায় রেখেছে, তার সপক্ষে কথা বলবার চেষ্টা করেছে। চীন থেকে যারা আমরা আমদানির ব্যবসা করে থাকি, চীনের থেকে যে জাহাজটা আসে, এইটা কি ভায়া মিডিয়া আসে না চীন থেকে সরাসরি বাংলাদেশে আসে? চীন থেকে যদি রাস্তা দিয়ে ল্যান্ড রোড ব্যবহার করে ট্র্যাক আসে, তাহলে কি আমাদের কাছে সেই পরিবহন খরচ বেশি না কম? সময় বেশি লাগবে না কম লাগবে? গাধার মতো বলবো না, জ্ঞানী লোকের মতো কিছু কথা বলেছে যা জ্ঞান পাপীরাই বলতে পারে। আপনি নবাবপুরে যেয়ে খোঁজ নেন না, আমরা যে সমস্ত আইটেম চীন থেকে নিয়ে থাকি, সেই সমস্ত ইলেকট্রনিক্স, ইলেকট্রিক অ্যান্ড যে সমস্ত সুতা, বুতাম, পেট্রোল, অমুক, ধানাই পানে এমন কোনো জিনিস নেই, টায়ার থেকে শুরু করে সুতা, যা আমরা চীন থেকে না আমদানি করে থাকি। সেগুলো কোন পোর্ট ব্যবহার করে আসে এবং যে সমস্ত জাহাজে আসে, সেই সমস্ত জাহাজগুলোতে হাজার হাজার লোকের পণ্য, শত শত লোকের পণ্য আসে। সেইটা আমাদের কাছে কষ্টসাধ্য, ব্যয় সাধ্য কিনা, রোড আনলি ব্যয় সাধ্য কিনা, বিষয়গুলো না বুঝে শুনে আপনি যে রাষ্ট্রের ক্ষতি করে এসেছেন, সেটাকে মানে শাক দিয়ে মাছ ঢাকার প্রচেষ্টা করার কোনো যৌক্তিকতা আছে? আপনি যে কথা বললেন তিস্তা চুক্তি নিয়ে, তিস্তা নদীর উৎস কোথায় থেকে? একটা আঞ্চলিক কথা আছে, পুনা দেখে পুঙ্গা লেখাও, হাদি যেহেতু বলে, মানে আমাদের লেখা বলে গুদ লাফাও, ভুইহান দেহি কার।
তো জমির মালিককে, আর সেই জায়গা বর্ষাকালে মাছ এসেছে, জমি আমার, আর মাছ দেখে ডক্টর খলিলুর রহমান পাছা লড়াচ্ছে। হাদির যেহেতু উত্তরসূরি, তারা আদর্শ সন্তান, আদর্শ পুত্র ভাই আজকের সরকার এবং যারা প্রতিনিধিত্ব করছে তারা, সেই হিসেবে হাদি এদের জন্য উত্তম ভাষাবিদ ছিল। এখন বাংলাদেশের জনগণের কাছে আমার প্রশ্ন, তিস্তা নদী কোথায় থেকে এসেছে, আর সেই নদীর উপকারটা চীন কিভাবে করবে, আদৌ কি করতে পারবে, আর করলে সেটা বাংলাদেশের জনগণের স্বার্থ সংরক্ষণ হবে কিনা আপনারাই বলেন। যদি না হয়ে থাকে এই ঋণ প্রকল্প ব্যয় আমরা কিভাবে পরিশোধ করব? এটা একটা প্রশ্ন। আমরা গেলাম কি জন্যে গেলাম, কেন গেলাম, আলোচ্য বিষয় কি, বাংলাদেশের মানে আজকে অর্থনৈতিক স্থবিরতা, কর্মসংস্থান শূন্যতা, বাংলাদেশের চলমান ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে, সমগ্র বিষয়গুলো আজকে শিক্ষা ব্যবস্থা, আমাদের চলমান যে জীবনযাত্রার ব্যবস্থা, এইগুলোর পরিপ্রেক্ষিতে আমরা বিদেশের সাহায্য সহযোগিতা নিয়ে থাকি। সেটা বাইলেটারাল হতে পারে, আর্থিক প্রতিষ্ঠান হতে পারে, যেখান থেকে আমরা নিয়েছি এটা কোনো অন্যায় কিছু না। কিন্তু আমার সরকারের কাছে সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গিটা কী ছিল? আমি মংলা বন্দরটাকে তাদের হাতে তুলে দিয়ে আসলাম, আমেরিকার হাতে বা অন্যান্য প্রতিষ্ঠানের হাতে আমরা দিয়ে দিয়েছি চট্টগ্রাম বন্দরটা। তার মানে কি ভাগাভাগি করে দিয়ে আসলাম? এক পরাশক্তি তুমি এইটা নিছো, পরবর্তী পরাশক্তির কাছে আর একটা দিয়ে আসলাম। আমাদের একটা মানে বিশেষ অর্থনৈতিক অঞ্চল ইতিমধ্যে ভারতের সাথে চুক্তিবদ্ধ হয়েছিল বাংলাদেশ সরকার, সেটাকে বাতিল করে চীনের কাছে দেওয়ার প্রক্রিয়াটা সমঝোতা স্মারক শুনছি স্বাক্ষরিত হয়েছে। তার মানেটা হলো, আমি যে সামরিক করিডোরটা আজকে চীন আমাদেরকে প্রস্তাব দিল চীনের স্বার্থে, সেটা হচ্ছে বার্মা হয়ে বাংলাদেশের রংপুর। আর ইতিমধ্যে আমরা দেখলাম বাংলাদেশের এক শ্রেণীর মিডিয়া, চীনের দালাল, তারা প্রচার করা শুরু করে দিল যে চীন মানে ভারত রংপুর নিয়ে যাবে, রংপুরে ইতিমধ্যে জমি কেনার হিড়িক পড়ে গেছে বিশেষ শ্রেণীর লোকে। এই সমস্ত মিথ্যাচার প্রচার করা হচ্ছে। অপরদিকে সেইটাকে সামনে রেখে চীন তার সামরিক করিডোর হিসেবে তার নিজস্ব নিরাপত্তার স্বার্থে আজকে রংপুর পর্যন্ত সে করিডোর চাচ্ছে। তার মানে কি আমাদের এই বাংলাদেশের স্বাধীন ভূখণ্ডকে আমরা যুদ্ধের একটি করিডোর হিসেবে আজকে আমরা দেওয়ার জন্য শারীরিক, মানসিক, আর্থিকভাবে প্রস্তুত হয়ে গেছি। রাষ্ট্রটা কাদের হাতে? মার্কিন যুক্তরাষ্ট্র 2024 এবং চীনের সহযোগিতায় মিডিয়া ট্রায়ালের মাধ্যমে বাংলাদেশের যে সরকার পতন করা হয়েছিল, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি ডক্টর ইউনুস খলিলুল্লাহ সেদিন মানবিক করিডোরের নামে যে করিডোর দেওয়ার ব্যর্থ প্রচেষ্টা চালিয়েছিল, আজকে নতুন করে সেই করিডোরটি সামরিক করিডোর এসে দেওয়া। আপনারা একবার ভাবুন তো, বাংলাদেশে যে রোহিঙ্গারা বসবাস করে, আজকে সেই রোহিঙ্গাদের যে ভূমি থেকে উৎখাত করা হয়েছে, চীন সেই ভূমিতে $860 কোটি বিনিয়োগের করেছে, সেই খালিকৃত জায়গায়। তাহলে আজকে চীন কতটা মানবিক? আমাদের সরকার সেখানে গেলেন, ভালো কথা, প্রশ্ন তো করতে পারতেন যে আপনারা একটি স্বাধীন জাতিকে, সে দেশের মানুষকে বিতাড়িত করে, খালি করে সেই জায়গাটা বিনিয়োগ করতে চান। তারা আমার এবং আমার রাষ্ট্রের জনগণের জন্য আজকে হুমকি। তা সেই জনগণকে ফিরেই নেওয়ার জন্য কী ব্যবস্থা আছে? এই বিষয়ে তো কোনো কথা বলা হলো না। তার মানে রোহিঙ্গারা যেমন চীন থেকে বিতাড়িত হয়েছে, একদিন এই সামরিক করিডোরের নামে আমাদেরকেও এই ভূখণ্ড থেকে বিতাড়িত করা হবে, হয়তো অন্য কোনো রাষ্ট্রে যেয়ে আমাদেরকে আশ্রয় নিতে হবে। সেই জন্য আমাদের মানসিকভাবে প্রস্তুতি রাখার সময় এসে গেছে। কারণ আমাদের সরকার তো এই বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছে না। যে কোনো মূল্যে আমরা ক্ষমতায় থাকতে চাই, যে কোনো মূল্যে আমাদের ব্যক্তি স্বার্থকে আমরা গুরুত্ব দিতে চাই। ফলে রাষ্ট্রের নিরাপত্তা, অর্থনৈতিক এবং জনগণের
শারীরিক, মানসিক, অর্থনৈতিক উন্নয়ন কীভাবে হবে সে বিষয়টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়। চীন যদি এদেশের করিডোরের নামে আমাদেরকে উৎখাত করে শাসনের প্রক্রিয়া সৃষ্টি হয়, তার কিছু বাঙালি লাগবে শিক্ষিত, যার জন্য যে চুক্তিগুলো হয়েছে, সমঝোতা স্মারক হয়েছে, সেখানে তাদের ভাষাটা আমাদের শিখার জন্য প্রাইমারি লেভেল থেকেই পাঠ্যভুক্ত করা হয়েছে। ভালো, খুবই সুন্দর হয়েছে। কারণ সমগ্র পৃথিবীর যোগাযোগ ব্যবস্থায় চীনের ভাষাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি পৃথিবীর যেখানেই যান চীনের ভাষা ছাড়া চলতে পারবেন না, আজকে প্রমাণ করে দিয়েছে বর্তমান সরকার। আদৌ কি তাই ভাইরা? বাঙালিরা চুপ করে বসে থাকবেন না। আজকে রক্তাক্ত বাংলার যে অবস্থা সৃষ্টি হচ্ছে, আপনারা, আপনাদের পূর্বপুরুষরা সেই জন্যই কি 30 লক্ষ লোকের রক্তের বিনিময়ে অর্জন করেছেন 4,80,000 মা বোনের ইজ্জতের বিনিময়ে। সেই জায়গাটা আজকে প্রশ্ন রাখতে চাই। 2024 পরবর্তী আওয়ামী লীগের ট্যাগ দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হত্যা করে হয়তো উল্লাস করতে পারছেন, কিন্তু আপনার প্রিয় সন্তানদের সেই হাদির সাওয়া মাওয়া এগুলো ঠিক আছে তো? ঠিক থাকছে তো? পুরুষ সন্তানের মলদৌড় ঠিক থাকছে তো? এ নিয়ে আপনারা খুশি তো? সর্বশেষ শুধু বলতে চাই, চীন থেকে কি নিয়ে আসলাম আর কি দিয়ে এলাম মিলিয়ে দেখবেন। তবে সরকারের বক্তব্য শুনে মনে হচ্ছে আমরা ভিক্ষার জাতি না, আমরা কোনো ঋণগ্রস্ত জাতি না, আমরা ঋণ করে ঘি খাই না, আমরা তাদেরকে দিয়ে এসেছি যাতে করে এই বাংলাদেশ একদিন উত্তম দানের কারণে ভেসতে যেতে পারে। আমাদের স্বর্গের জায়গা আমরা ক্রয় করে এসেছি। এরকম হলে আমরা মেনে নিতে পারবো তো? আজকে বিষয়গুলো আমাদেরকে বিবেকের কাছে আমি প্রশ্ন করছি। অনেক কথা বলা যায়, অনেক কথা বলতে পারছি না, বলা উচিত না, পরে কোনো সময় বলবো। শুধু বলবো অর্জনটা একটু খুঁজে দেখবেন। কাঁঠাল অর্জন, ভাষা শিখানো অর্জন, এগুলো যদি অর্জন হয়, চীনের মাটিতে বাংলাদেশের কর্মসংস্থান হওয়ার কোনো সুযোগ আছে? যারা চীনে লেখাপড়া করে তাদের কাছে শুনে দেখবেন। তাদের সেই 150-170 কোটি মানুষের জীবনযাত্রা বহনের জন্য তারা কি গ্রামকে শহর, শহরকে গ্রামে রূপান্তরিত করছে? তাদের সমগ্র জনগোষ্ঠীর কর্মসংস্থান হচ্ছে? তারা তো কোনো মানুষ আমদানি করে না, শুধু যদি প্রয়োজন হয় কোনো পণ্য, তবে বিকল্প ব্যবস্থা রেখেই তারা কাঁচামাল পর্যন্ত আমদানি করতে চায় না। সেই ধরনের রাষ্ট্র হচ্ছে চীন। সেখান থেকে আপনি এসে অনেক কথা বলতে পারবেন, হ্যাঁ, কিন্তু প্রকৃতপক্ষে এবারের যাত্রা ভিন্ন। আমার দৃষ্টিতে নাথিং অর্জন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সরকারের দূর অভিসন্ধিমূলক প্রচারণা থেকে নিজেদেরকে একটু নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে রেখে দেখেন। ইউনূস সাহেব 18 মাসে বহু ভ্রমণ করেছেন, কত হাজার কোটি টাকা খরচ করেছেন, অর্জন কিন্তু জিরো ছিল। আজকে তারেক রহমান মালয়েশিয়া এবং চীন সফরে আমাদের অর্জন জিরো, বাট আমরা তাদের যে প্রস্তাবে সম্মতি দিয়ে এসেছি তাতে রাষ্ট্রের জনগণ সকল ক্ষেত্রে ক্ষতির সম্মুখীন হবে বলে আমার বিশ্বাস, যতটুকু জানা যাচ্ছে।